হ্যাঁ, এবার তাহলে আমরা এমব্রায়োলজি কোর্সের আমাদের যে তৃতীয় চ্যাপ্টার আছে ফার্টিলাইজেশন সেটা পড়াবো। এই ফার্টিলাইজেশনটাই হচ্ছে যখন একটা ইন্ডিভিজুয়াল ডেভেলপ করবে অর্থাৎ জন্মগ্রহণ করবে তার বলতে গেলে একেবারে শুরুর প্রসেস ইন্ডিভিজুয়ালের। what is fertilization তারপরে steps of fertilization including তার capacitation in domestic mammals এগুলো সম্পর্কে পড়বো, সাথে আমরা ক্লিভেজটাও আজকে কভার করার চেষ্টা করব। পড়াবো আমি নিজেই। ফার্টিলাইজেশন হেডলাইনটা কি বোঝা যায়? জি স্যার। আচ্ছা, কিছুটা অস্পষ্ট, বাট কেন জানি ফন্টটা ভালো লাগছিল এই জন্য দেওয়া। ফার্টিলাইজেশনটা কি, যেটা সংক্ষেপে তোমাদেরকে বললাম, ফার্টিলাইজেশন ইজ দ্য প্রসেস অফ ইউনিয়ন অফ মেল এন্ড ফিমেল জাইগোট এন্ড ফিমেল গ্যামেট এন্ড ফরমেশন অফ জাইগোট। অর্থাৎ মেল এবং ফিমেল দুটা ভিন্ন সোর্স থেকে এসে ইউনিয়ন হবে, মিলিত হবে, দিস ইজ দ্য ফার্টিলাইজেশন প্রসেস। এবং তারা ফরমেশন করবে, কি করবে, একটা জাইগোট করবে। জাইগোটটা কি? জাইগোট হচ্ছে একটা ফার্টিলাইজড ওভা, এন্ড এটা কি ইউনিসেলুলার? ইউনিসেলুলার। আচ্ছা, মেল গ্যামেট কি একটা পূর্ণাঙ্গ সেল ছিল নাকি অর্ধেক সেল ছিল? অর্ধেক স্যার, অর্ধেক। মেল গ্যামেট কি একটা সেল নাকি একটা সেলের অর্ধেক? মেল গ্যামেট স্যার সেলের একটা সেলই থাকে, কিন্তু স্যার থাকে অর্ধেক। আপনার জানি বলে আপনার ওই ক্রোমোজোম অর্ধেক থাকে স্যার, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকে স্যার। স্যার, ক্রোমোজোম অর্ধেক। আমি যেটা, হ্যাঁ তোমরা জানো বোঝা যাচ্ছে, কিন্তু আমি যেটা জানতে চাই যে মেল এবং ফিমেল গ্যামেট কি দুটা ভিন্ন সেল নাকি একটা সেলের দুটা অর্ধেক অর্ধেক? স্যার পূর্ণ সেল। হ্যাঁ, অন্য সেল, ডিফারেন্ট সেল, মানে পূর্ণাঙ্গ দুটো আলাদা সেল কিনা এটা জানতে চাই। জি স্যার, আলাদা সেল। আলাদা স্যার। পূর্ণাঙ্গ দুটো আলাদা সেল। আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা কথা হলো যে দুইটা আলাদা সেল মিলে একটা সেল হলো, তাই না? জি স্যার। জি স্যার। অর্থাৎ এখানে একটা সুন্দর হিসাব আছে, সেটা হচ্ছে 1 আর 1 যোগ করে কি হলো? 2 1 হলো 1 স্যার। 1 হলো। কি হলো? এক। 1 হলো না? জি স্যার। 1 আর 1 যোগ করে কিন্তু এখানে একই হয়ে গেল। আবার মাঝে মাঝে 1 আর 1 যোগ করে 3 হয়ে যায়, 4 হয়ে যায়, 5 হয়ে যায়, সেটা কিভাবে? স্যার বাচ্চা যখন হয় তখন। বাবা, আব্দুল্লাহ জাহাঙ্গীর তো পারফেক্টলি উত্তর দিয়েছে। ধরো একটা ছেলে আর একটা মেয়েকে বিয়ে দিলে 4-5 বছর পরে ওই বাড়িতে গিয়ে দেখো ওরা 5 জন বা 4 জন বা 3 জন কমপক্ষে। তো এটা কি একজন একজন করে মিলে 1 আর 1 মিলে কত হয়ে গেছে? 4 হয়ে গেছে, 5 হয়ে গেছে, 3 হয়ে গেছে, এরকম। এটা হলো বায়োলজিক্যাল সিস্টেম, এটা হয়। আবার দেখো দুটা ভিন্ন সেল যোগ হয়ে এখানে কি হয়েছে? একটাই হয়ে গেছে, 1 আর 1 যোগ করে 1। এখান থেকে তোমাদেরকে ছোট্ট একটা জিনিস বলি, যেটা মূলত ফার্মাকোলজির পড়া, সেটা হলো সিনার্জিস্টিক এবং অ্যান্টাগনিস্টিক। সিনার্জিস্টিক মানে হলো 1 আর 1 যোগ করে 2 এর বেশি হবে, অর্থাৎ দুটা ভিন্ন ঔষধ দিবে কিন্তু কাজ হবে দুটা ভিন্ন ঔষধ আলাদাভাবে দিলে যে পরিমাণ কাজ হইতো একসাথে দিলে তার কয়েক গুণ কাজ হবে। এটাকে বলে সিনার্জিস্টিক ইফেক্ট। আবার দুটা ভিন্ন ধরনের ঔষধ একসাথে দিলে পরস্পরের কার্যকারিতাকে নষ্ট করে ফেলে, এটাকে বলে অ্যান্টাগনিস্টিক ইফেক্ট। 1 আর 1 যোগ করে 1 এর চেয়ে কম হয়ে যাবে। এটা ফার্মাকোলজির একটা উদাহরণ দিলাম মাত্র। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, দুটা ভিন্ন সেল, হ্যাপ্লয়েড সেল, পার্থক্য হচ্ছে হ্যাপ্লয়েড সেল মিলিত হলে একটা ডিপ্লয়েড সেল গঠন করবে। এটা হবে কোন জায়গায়, এইটা হলো কথা। স্পেসিফিক্যালি বলতে হবে যে এটা কোন জায়গায় হয় এই ফার্টিলাইজেশনটা। স্যার ফিলিপিয়ান টিউবে। হ্যাঁ, গুড। ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব কিন্তু আবার লম্বা একটা জিনিস। এই ফ্যালোপিয়ান টিউবের একটা স্পেসিফিক জায়গায় এই জিনিসটা হয়, সেটা কোন জায়গা? স্যার মিডল পয়েন্ট। মিডিলও ঠিক আছে, মিডিল কথাটা ভালো খারাপ না, কিন্তু
আমরা যেহেতু মেডিকেল সায়েন্স করছি স্পেসিফিক ওই জায়গার নাম বলতে হবে। অ্যাম্পুলাতে হ্যাঁ মিম বলো। অ্যাম্পুলাতে অ্যাম্পুলা, ঠিক অ্যাম্পুলাও না, দেখো অ্যাম্পুলা ইসমাস জাংশনে, ঠিক আছে অ্যাম্পুলা। আচ্ছা ইউটেরাইন টিউবের কয়টা অংশ? ইউটেরাইন টিউবের কয়টা অংশ, কি কি পার্ট থাকে? তিনটা। হ্যাঁ তিনটা, কি কি পার্ট? খেলা আসতেছে না স্যার, পোল্ট্রির ক্ষেত্রে মুখস্থ। ভাই বলো, 50 জন স্টুডেন্ট বলতে হবে কেউ না কেউ। প্যানেল থাকে প্রথমে স্যার হলো একটা অ্যাম্পুলা ই আছে প্যানেল স্যার। থাকে। বলো বলো বলো। ইনফান্টিবুলাম, হ্যাঁ ইনফান্টিবুলাম, গুড। অ্যাম্পুলা অ্যাম্পুলা আর প্যানেল আর ইসেটমাস কিনা হ্যাঁ এই আরে লেখা আছে ইসমাস, আবার ইসমাস কিনা মানে কি? হ্যাঁ শফিক বলো আরেকবার। ফিমরি হ্যাঁ অ্যাম্পুলা, ইসেটমাস আর আরেকটা হলো ইনফান্টিবুলাম। প্রথমে কি? ইনফান্টিবুলাম। ইনফান্ডিবুলাম, এবং ওই যে তোমাদেরকে নন্দিতা না সবিতাকে জানি বলতেছিল যে ফিমব্রিয়েটেড এন্ড, এই ইনফান্ডিবুলামের একটা প্রান্ত যেটা ওভারির কাছাকাছি থাকে, ওভারির খুব ক্লোজলি থাকে, এটাকে বলে ফিমব্রিয়েটেড এন্ড অফ ইনফান্ডিবুলাম। এরপরে আছে অ্যাম্পুলা এবং তারপরে আছে ইসমাস। এই অ্যাম্পুলা এবং ইসমাসের একটা জাংশন, এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, এটা শর্ট কোশ্চেনে আসতে পারে, এটা তোমাদের বিভিন্ন ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। এই যে দেখো ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা এবং ইসমাস, এই অ্যাম্পুলা ইসমাসের জাংশনে মাউস পয়েন্টারের মাথায় ধরো এরকম একটা জায়গায় কিন্তু এই ফার্টিলাইজেশনটা হবে। মাউস পয়েন্টার বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। যে এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখবা যে আসবেই, কোথাও না কোথাও আসবেই এবং বারে বারে আসবে, এবং এই জিনিসটা জানারও দরকার আছে। এরপরে এসো ফার্টিলাইজেশন তো হবে, এই ফার্টিলাইজেশনের জন্য কিছু প্রস্তুতি আছে, প্রিপারেশন ফর ফার্টিলাইজেশন, আমরা এটা একটু জেনে নিই। মূলত দুইটা কাজ হয় বিশেষ করে স্পার্মের মধ্যে, একটা হচ্ছে ক্যাপাসিটেশন আর একটা হলো অ্যাক্রোজোম রিঅ্যাকশন। প্রথমে ক্যাপাসিটেশন হবে, এরপরে অ্যাক্রোজোম রিঅ্যাকশন হবে, তারপরে আলটিমেটলি ফার্টিলাইজেশন হবে। এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা বোঝা যায় এটা? জি স্যার। মানে আমি ফাইনাল দিয়ে বুঝাইতে চাচ্ছি যে যখন এই পরিবর্তনটা হবে, যে প্রথমে ক্যাপাসিটেশন হবে, এরপরে অ্যাক্রোজোম রিঅ্যাকশন হবে, তারপরে এই স্পার্মটা গিয়ে ফার্টিলাইজ করতে পারবে তাকে, একটা ওভাকে। আচ্ছা তাহলে আমরা একটু জেনে নেই যে ক্যাপাসিটেশনটা কি জিনিস। ক্যাপাসিটেশন শব্দের অর্থ কি কেউ বলতে পারবে? স্যার ধারণ ক্ষমতা। হ্যাঁ ধারণ ক্ষমতা খুব কাছাকাছি মানে অর্থ হয়েছে, তবে এক্স্যাক্টলি হয় ধারণ ক্ষমতা। ক্যাপাসিটেশন এই যে বলি আমরা ক্যাপাসিটি মানে ধারণ ক্ষমতা, হ্যাঁ ঠিক আছে, কাছাকাছি। ক্যাপাসিটেশন মানে কি আরেকটু স্পেসিফিক বলো কেউ। ক্যাপাসিটেশন মানে কাউকে সক্ষম করে তোলা, বোঝা গেছে? সক্ষম করে তোলা, কিরকম সক্ষম করে তোলা? ধরো তোমরা কি ইন্টারমিডিয়েট পাস করা একটা তরুণ ছেলে এসেছিল আমাদের ইউনিভার্সিটিতে, আমরা ইউনিভার্সিটিতে 5 বছরের একটা লম্বা কোর্সের মাধ্যমে তোমাদের এই ভেটেরিনারি সায়েন্সের বেসিক থেকে শুরু করে মেডিসিন, সার্জারি, অবস্টেটিক্স, তারপরে আরো অ্যাডভান্সড কিছু নলেজ দিয়ে তোমাদেরকে কি করব, লাইভ স্টক প্রফেশনের জন্য যোগ্য করে তুলব। এটাই হচ্ছে ক্যাপাসিটেশন ফর দা লাইভ স্টক প্রফেশন, বুঝা গেছে? এটা এক ধরনের ক্যাপাসিটেশন, অর্থাৎ তোমাকে যোগ্য করে তোলা। আমরা যদি শব্দার্থ বা মিনিং দেখি তাহলে কি বলবো, টু রেন্ডার ফিট অর মেক কোয়ালিফাইড, অর্থাৎ তোমাকে যোগ্য করে তোলা। তাহলে তারই প্রেক্ষিতে যদি আমরা ক্যাপাসিটেশন ফর স্পার্ম দেখি তাহলে কি, চেঞ্জেস ইন স্পার্ম টু এনেবল টু অ্যাক্রোজোম রিঅ্যাক্ট ইন রেসপন্স টু অ্যাপ্রোপ্রিয়েট স্টিমুলাস, অর্থাৎ এই স্পার্মটা যখন অ্যাপ্রোপ্রিয়েট স্টিমুলাস অর্থাৎ যথাযোগ্য রিসিপ্টর বা রেসপন্সের মাধ্যমে যখন সে নিজেকে
একটা অ্যাক্রোজাম রিয়াকশনের জন্য যোগ্য করে তুলবে, ফিট করে তুলবে, সেটাই হচ্ছে ক্যাপাসিটেশন। এটা কোথায় হবে? ক্যাপাসিটেশনটা হয় মূলত ইউটেরাস টু ইসমাস অফ ইউটেরাইন টিউব। কারণ কি, যখন একটা মেল একটা ফিমেলের সাথে মিলিত হয় তখন সেখানে কি হয়, স্পার্মটা রিলিজ করা হয় ফিমেল জেনিটাল ট্রাক্টে, তাই নয় কি? ফিমেল জেনিটাল ট্রাক্টে রিলিজ করা হয়। রিলিজ করার পরে এই তখন স্পার্মটা ধীরে 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 উপরের দিকে অ্যাসেন্ডিং গ্রেডে উপরের দিকে অর্থাৎ মুভ করতে থাকবে, মুভ করতে থাকবে, মুভ করে করে ওই যে ওভাটা নিচের দিকে নামবে আর স্পার্মটা উপরের দিকে যেতে থাকবে, মাঝখানে মিলিত হবে। মানে ধরো যে ছাত্র হোস্টেল থেকে আমাদের এক কোনো হিরো বের হলো আর ছাত্রী হোস্টেল থেকে এক হিরোইন বের হলো, মিলিত হলো কোন জায়গায়? এই যে আমাদের অ্যাডমিন বিল্ডিং এর পিছনে যে আমরা একটু ব্যাডমিন্টন খেলি, ওখানে গিয়ে একটু গল্প করি। মনে করতে পারো যে এরকম একটা জায়গায় তারা মিলিত হচ্ছে। জায়গাটা কোথায়? হ্যাঁ, ফ্যালোপিয়ান টিউবে। অডিটোরিয়ামের সামনে। অডিটোরিয়ামের সামনে না? ভালো বলেছ, অডিটোরিয়ামের সামনে মিলিত হইল। এক্সপেরিয়েন্স আছে। সেটা কি? সেটা হলো ইউটেরাস টু ইসমাস অফ ইউটেরাইন টিউব। আচ্ছা, কারণটা কি সেটা একটু পরেও আবার আরেকবার বলবো। তো এই যে পরিবর্তনটা, ছেলেটা কিন্তু এই যে আসছে, মানে স্পার্মটা যখন রিলিজ হলো ভ্যাজাইনাতে হোক বা ইউটেরাসের মধ্যে হোক, যখন মেল ফিমেল মিলিত হয় তখন স্পার্মটা কিন্তু ফিমেল জেনিটাল ট্রাক্টে রিলিজ হয়, ইজাকুলেশন বলে এটাকে। তো এখান থেকে যদি ভ্যাজাইনাতে হয় অথবা ইউটেরাসে হয়, এটা ধীরে 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 পরিবর্তন হয়, মডিফিকেশন হয়। কি কি ধরনের পরিবর্তন? বায়োকেমিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল মডিফিকেশন হয়। এর উপরের যে গ্লাইকোপ্রোড প্রোটিন আছে, এই প্রোটিনটার পরিবর্তন হয়। সাথে কি হয়? সেমিনাল প্লাজমা প্রোটিন আর রিমুভ ফ্রম দা স্পার্ম। কারণ সেমিনাল প্লাজমা কোথা থেকে আসছিল? ওই যে সেমিনাল ভেসিকল, তারপরে অন্যান্য যে অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড ছিল মেলের ক্ষেত্রে। অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড তিনটা ছিল, কি কি বলো? তিনটা অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড ছিল মেলের ক্ষেত্রে, বলতে হবে। এটা কে বলবে? যেগুলা থেকে সেমিনাল ভেসিকল বা সেমিনাল ফ্লুইড রিলিজ হতো। আই বলো, তিনটা যে সেক্স গ্ল্যান্ড মেলের ক্ষেত্রে যেগুলি থেকে সেমিনাল ভেসিকল বা সেমিনাল প্লাজমা রিলিজ হয়, সেগুলির নাম কি? স্যার প্রোস্টেট গ্ল্যান্ড। এক্স্যাক্টলি, দুর্জয়, প্রোস্টেট গ্ল্যান্ড। হ্যাঁ বলো দুর্জয়। বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড। বারবো ইউরেথ্রাল গ্ল্যান্ড। আরেকটা কি? এই যে বারবার ফিমেল ভেসিকল। Yes, exactly. Seminal vesicle, prostate gland and barbourethral gland. এই তিনটা গ্ল্যান্ড থেকে যে কি হয়, ভেসিকল বা ফ্লুইড রিলিজ হয়, এগুলো অনেকটা আঠার মতো, বা স্পার্ম থেকে কিন্তু, সরি, টেস্টিকল থেকে কিন্তু মূলত আসছে স্পার্ম, একটা কনসেন্ট্রেটেড জিনিস। এটার সাথে যখন কিছু ফ্লুইড মিশ্রিত হলো, তখন এই ফ্লুইডটা রিলিজ হওয়া অর্থাৎ মুভ করা, পাস করা সহজ হয়। সাথে এসো এই যে মডিফিকেশনটা, ক্যাপাসিটেশনটা, এটাতে কখনোই মরফোলজিক্যাল খুব একটা চেঞ্জ হয় না। চেঞ্জ কি হয় তাহলে? বায়োকেমিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল মডিফিকেশন হয়, অর্থাৎ তার ক্যারেক্টারে পরিবর্তন হয়, আউটলুকে তেমন পরিবর্তন হয় না। আমি যদি এখন বিষয়টাকে এভাবে বলি, ছেলেটা যখন ছেলেদের হল থেকে বের হলো, তখন কিন্তু আর তার বাহ্যিক পরিবর্তন হবে না, কারণ সে যে শার্ট পরে বের হয়েছে ওইটাই, যে পারফিউম দিয়েছে ওইটাই। কিন্তু এই যখন ছেলেদের হল থেকে ধীরে ধীরে মসজিদের সামনে, তারপর ওই যে মেডিকেল সেন্টারের সামনে দিয়ে আসবে, মন মানসিকতার পরিবর্তন হয়। কি পরিবর্তন? সে মনে মনে ভাবে তাকে কি বলবে, কিভাবে তাকে অ্যাপ্রোচ করবে, প্রথমে কি বলবে, এরপরে কি বলবে, এরকম একটা যে পরিবর্তন, একটা মানসিক পরিবর্তন, মেন্টাল সেটআপ ধরে নিতে পারো, এরকম কিছু বায়োকেমিক্যাল এবং ফিজিওলজিক্যাল মডিফিকেশন হয় ডিউরিং দা ক্যাপাসিটেশন।
কেমন সময় লাগে? এই যে ছেলেদের হল থেকে অডিটোরিয়ামে আসতে তার 7 ঘন্টা সময় লাগে। রেজাল্ট কি? রেজাল্ট হলো ইনক্রিজ ফ্লুইডিটি অফ সেল মেমব্রেন, অর্থাৎ ক্যাপাসিটেশন যখন হবে তখন এই যে ফ্লুইডিটি বেড়ে যাবে এবং আলটিমেটলি স্পার্মের মোটাইলিটি চেঞ্জ হবে, হাইপার অ্যাক্টিভ হবে। মোটাইলিটি মানে কি? স্যার গতিশীলতা। গতিশীলতা। মোটাইলিটি মানে হলো গতিশীলতা, তার চলার যে ক্ষমতা, মুভমেন্ট, সেটাকে বলে মোটাইলিটি। ক্যাপাসিটেশন, এই যে দেখো আমি একটু ছবিতে দেখানোর চেষ্টা করেছি, সেটা হলো এটা হলো এপিডিডাইমাল স্পার্ম, অর্থাৎ এপিডিডাইমাসে সে এরকম অবস্থায় ছিল। এরপরে এপিডিডাইমাস থেকে যখন সে সেমিনাল প্লাজমা আর এই যে সেমিনাল ভেসিকল অন্যান্য যে ফ্লুইড গুলি আছে, ফ্লুইডের সাথে ইয়া হলো, এই মাথার দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে মূলত সেমিনাল প্লাজমা, যেগুলো সেক্স গ্ল্যান্ড থেকে তার রিলিজ হয়েছে। এই মাথার দিকে সবুজ এগুলি সেমিনাল প্লাজমা, তার মাথায় কি হয়েছে? ক্যাপড হয়ে গেছে, তার মাথায় লেগে গেছে। ফাইনালি যখন ক্যাপাসিটেটেড হয়ে যাবে তখন সে এরকম ওই যে সেমিনাল প্লাজমাগুলি রিলিজ হয়ে যাবে, অর্থাৎ সে তখন মোর অ্যাক্টিভেটেড টুয়ার্ডস, তখন সে মিলিত হবে, মানে ওভার সাথে মিলিত হওয়ার জন্য মোর প্রিপেয়ার। আমরা যদি এই ছবিটা আরেকটু ডিটেলস ভিতরের দিকে দেখি তাহলে দেখো এপিডিডাইমাল যে স্ট্রাকচারটা, এখানে কিছু ফ্লুইড আছে, কিছু প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, কার্বোহাইড্রেট আছে মাথায়। ইজাকুলেটেড এর পরে সেটা আরো বেড়ে যায়। ফাইনালি যখন ক্যাপাসিটেশন হবে ইউটেরাসে তখন সেটা আরো কি হবে? সেগুলি রিলিজ হয়ে যাবে। আচ্ছা, এটা হলো ক্যাপাসিটেশন গেলে। ক্যাপাসিটেশন গেলে তাহলে হবে মূলত ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনটা কি হবে? ডিপ্লয়েড জাইগোট তৈরি করবে, যেটা বললাম তোমাদেরকে। কমপ্লিশন অফ মায়োসিস, যখন জাইগোট তৈরি করবে, অর্থাৎ যখনই এটার কি হবে? মিওসিস কমপ্লিট হবে টুয়ার্ডস দা জাইগোট ফর্মেশন, এবং যখন মিওসিস কমপ্লিট হবে মাইটোটিক ডিভিশনের মাধ্যমে পরবর্তীতে সেল, যে সিঙ্গেল সেল থেকে ডাবল, তারপরে 4টা 8টা এইভাবে ডিভিশন হবে। এখন তোমরা জানো মনে হয় যে গ্যামেট, মেল গ্যামেট কয়টা রিলিজ হয়? স্যার অনেকগুলো। একটা, অনেকগুলি। মেল গ্যামেট কতগুলি রিলিজ হয়? অনেকগুলা। অনেকগুলি বলতে 40 লাখের কতগুলি? উপরে। কয়েক বিলিয়ন, প্রায় 2 মিলিয়ন। কয়েক বিলিয়ন। কয়েক বিলিয়ন। 200 থেকে 300 মিলিয়ন। 200 থেকে 300 মিলিয়ন। তবে অ্যানিমেল টু অ্যানিমেল অনেক ভ্যারি করে, সেটা তো বুঝতে পারছো। 200 থেকে 300 মিলিয়ন অন অ্যান অ্যাভারেজ স্পার্ম, অর্থাৎ স্পার্মাটোজোয়া রিলিজ হয়। আর ফিমেল যে ওসাইট, সেটা কি পরিমাণ রিলিজ হয়? স্যার একটা। একটা স্যার। একটা। চারটা। ইন মোস্ট অফ দা কেসেস একটাই হবে। প্রতিটা তার যে সাইকেল আছে, ফিমেলের যে মেনস্ট্রুয়াল সাইকেল, প্রতিটা সাইকেলে একটাই আছে। ইন মোস্ট অফ দা কেসেস, দু চারটা স্পেসিস ভেরিয়েশন আছে, তবে মোস্ট অফ দা কেসেস একটা মাত্র ওভা অর ওসাইট রিলিজ হবে। এখন মজার একটা কোশ্চেন হলো, আমরা এতক্ষণ যে গল্প করছি যে মেল ফিমেল মিলিত হবে, মেলটা স্পার্ম ছেড়ে দিবে, ফিমেল ট্রাককে গিয়ে মিলিত হবে, সেটা হলো মূলত ম্যামালস এবং এভিয়ানের ক্ষেত্রে। কিন্তু যে অ্যাকোয়াটিক অ্যানিমেল আছে, যেমন ধরো এই যে মাছ বা অন্যান্য অ্যানিমেলের ক্ষেত্রে, এই যে ফার্টিলাইজেশনটা কিন্তু তাদের বাইরে হয়। অর্থাৎ ম্যামালস এবং এভিয়ানের ক্ষেত্রে যে ফিমেল অ্যানিমেল তার ভিতরেই হয় হচ্ছে ফার্টিলাইজেশন, কিন্তু অ্যাকোয়াটিক অ্যানিমেলের বাইরে অর্থাৎ এনভায়রনমেন্টে হয় হলো ফার্টিলাইজেশন। এই যে ছবিটা দেখো, খুবই সুন্দর করে একটা ছবিতে বোঝানো হয়েছে। আমি সরি, একটু হয়তো অনেকের কাছে লজ্জা লাগতে পারে, বাট ছবিটা খুবই সুন্দর করে বোঝানো হয়েছে, এই জন্য আমি দিয়েছি। সেটা হচ্ছে মোরগ এবং মুরগির ক্ষেত্রে। দেখো পোল্ট্রির ক্ষেত্রে কি হচ্ছে, একটা মোরগ থেকে একটা মুরগির কাছে চলে যাচ্ছে স্পার্মটা, তার ভিতরেই কিন্তু ফার্টিলাইজেশনটা হচ্ছে। এখানে যদি একটা গরু, একটা ষাঁড়, একটা গাভীর কথা চিন্তা করো, একই ঘটনা। একটা মানুষের, মহিলা পুরুষের কথা চিন্তা করো, একই ঘটনা। কিন্তু ডান পাশে যে অ্যাকোয়াটিক অ্যানিমেল, যেমন ব্যাং আছে, তারপরে ওই যে বিভিন্ন ধরনের ফিশ আছে, হ্যাঁ ফিশ আছে, এগুলোর ক্ষেত্রে কি হয়? সেক্স হয়, অর্থাৎ তাদের মধ্যে যৌন মিলনটা হয়,
কিন্তু যৌন মিলনের পরে দুজনেই এনভায়রনমেন্টে তাদের গ্যামেট রিলিজ করে দেয়। ইন্টারেস্টিং না? খুবই ইন্টারেস্টিং যে জি স্যার। দুজনেরই মিলন হচ্ছে, কিন্তু মিলনের পরে দুজনেই দেখো জাস্ট পিছন দিয়ে এই যে দেখো মেল ফিমেল গ্যামেট গুলি রিলিজ হচ্ছে এবং সেখানেই তাদের কি হবে, ফার্টিলাইজেশনটা হবে। স্যার স্যার এটা গ্যামিটোসিস মানে বাইরে হবে পুরো জিনিসটা? না, ফার্টিলাইজেশনটা বাইরে, ফার্টিলাইজেশন। অ্যাকোয়াটিক অ্যানিমালের ক্ষেত্রে কি স্যার সেটা পানিতে ছেড়ে দিবে? তার মানে ক্ষেত্রে অ্যাকোয়াটিক অ্যানিমাল সবগুলো অ্যাকোয়াটিক? হ্যাঁ, অ্যাকোয়াটিক অ্যানিমেলে। স্যার হ্যাঁ বলো। স্যার স্যার আমরা স্যার জানি স্যার ওভা স্যার একটা তৈরি হয় স্যার। স্যার এই ব্যাঙের ক্ষেত্রে কি স্যার অনেকগুলো তৈরি হয় না? হ্যাঁ, নাকি হ্যাঁ, একটাই? হ্যাঁ, অনেক অনেক। এই যে এত মাছ কিভাবে হয়, তাহলে একটা মাছ থেকে তো হাজার হাজার মাছ হচ্ছে, এটা কিভাবে হয়? একটা মাছ থেকে আচ্ছা, একটা মুরগি থেকে একবারে যখন ডিম দেয়, কয়টা ডিম দেয়? কয়টা? দেশি মুরগি হলো 12টা 14টা দেয়, আর হলো প্রতিদিন, যেগুলা হ্যাঁ। হলো সোনালী অথবা ব্রিডের হাইব্রিডের ওগুলো তো স্যার আনলিমিটেড দিতেই থাকে। দিতেই থাকে। অর্থাৎ একটা সাইকেলে ওই যে বলো না 12টা 13টা 14টা 15টা 16টা 18টা অনেকগুলি এরকম একটা সাইকেল দিতে পারে। তার মানে ওইভাবে তাদের কি হচ্ছে, রিলিজটা হচ্ছে ওভা, এবং ওভাবে ফার্টিলাইজেশনটা হচ্ছে ইন মোস্ট অফ দ্য কেসেস। কিন্তু আমরা যেটাই লার্জ গ্রুপ অফ অ্যানিমেল, যদি আমরা ম্যামালসের কথা বলি, কিন্তু তাদের ক্ষেত্রে ওই যে যেটা বললাম, বলেছি না, এই জন্যই তো ওসাইটের ক্ষেত্রে বলেছি কি, দেখো 1 or স্মল নাম্বার, বোঝা গেছে? বোঝা গেছে কিনা জিনিসটা? জি স্যার। আজকের ক্লাসে অনেকগুলি বিষয় জানার আছে, তুলনামূলক সহজ, ইন্টারেস্টিং, অনেক। ডগ কেটে তো স্যার একাধিক বাচ্চা হয়, অথবা স্যার ওই যে আপনার ইসের গটের ক্ষেত্রে স্যার ওদের হ্যাঁ। স্যার ওভামটা রিলিজ হয় কিভাবে স্যার? সুপার ওভুলেশন বলে এটাকে। এটা হচ্ছে সুপার ওভুলেশন। ইভেন সুপার ওভুলেশন আমরা কিন্তু এই আমাদের যে মেজর অ্যানিমেল গুলি, অর্থাৎ বুলের ক্ষেত্রে, বুল তো না মানে কাউয়ের ক্ষেত্রেও করতে পারি, হরমোন দিয়ে এটাতেও সুপার ওভুলেশন করা যায়, এবং এই টেকনোলজি গুলো এখন খুবই আমাদের কাছাকাছি চলে আসছে। সুপার ওভুলেশন করার সিস্টেম আছে, একসাথে বেশ কয়েকটা ওভার রিলিজ করা যায়, এবং এটা তো গেলা হচ্ছে ম্যানুয়াল, মানে থ্রু দা ম্যানুয়ালাইজেশন, অর্থাৎ আমরা যদি সেটাকে ম্যানুয়াল করি, কিন্তু ন্যাচারালি একাধিক বা বেশ কয়েকটা ওভার রিলিজ হয়, এরকম অনেক অ্যানিমেল আছে, অনেক। এই যে বললে না ক্যাটের ক্ষেত্রে অনেকগুলি হয়, ডগ, ক্যাট, তারপরে এই যে মুরগির ক্ষেত্রে বললাম তো 10টা 12টা 15টা 18টা 20টা, বোঝা গেছে? এটা কিভাবে হয় স্যার? এটা একটা ক্লাস নিয়েন স্যার। আবার একটা ক্লাস? আরে তোমাদের এই একটা কোর্স আমি তো অনেক ডিটেলস করাচ্ছি। আচ্ছা দেখি যদি ক্লাস নেওয়ার সুযোগ থাকে নিব, কিন্তু আমাদের তো এই কোর্সটা অলরেডি আমি ডিটেলস করাচ্ছি, তো আবার পরবর্তী কোর্স শুরু করব। ঠিক আছে, আমি কন্টিনিউ করি। আজকে অনেকগুলি পড়া আছে এবং মজার মজার তথ্য আছে আজকের ক্লাসে। দেখো, ফার্টিলাইজেশন, এখন আমরা ক্যাপাসিটেশন বলছি, তারপরে তারা রিলিজ হয়েছে। এখন এই যে ফার্টিলাইজেশনের অনেকগুলি সিরিজ অফ অ্যাক্টিভিটিস আছে। হ্যাঁ স্যার এখানে বলো। শাহরিয়ার না, মানে খোলা পরিবেশে ছিল, এখানে তো কোনো প্রোটেকশন ছিল না, যেরকম আমার মানে মামালসের ক্ষেত্রে বা বার্ডসের ক্ষেত্রে প্রোটিন দিয়ে প্রোটেক্টেড থাকতেছে, তো এখানে স্যার জায়গাগুলো নষ্ট হয় না? নষ্ট হয় না, মানে প্রথম কথা যে যে এনভায়রনমেন্টের জন্য ফিট, তাকে ওই এনভায়রনমেন্টের জন্য স্রষ্টা ওভাবে তৈরি করেছে। এটা খুবই ন্যাচারাল প্রসেস, খুবই ন্যাচারাল প্রসেস। একটা মানুষের বাচ্চা, একটা মানুষ জন্মগ্রহণ করার পরে যেভাবে থাকে, অর্থাৎ একটা গরুর কথা চিন্তা করো, জন্মগ্রহণের পর পরে সে মুভ করছে। একটা ব্যাঙ যে জায়গায় জন্মগ্রহণ করছে, ওই জায়গায় যদি একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে রেখে দাও, কয়েক ঘন্টার মধ্যে সে মারা যাবে, যাবে না? জি স্যার। একটা ব্যাঙের বাচ্চা যে জায়গায় জন্মগ্রহণ করে, ওই জায়গায় যদি একটা মানুষের বাচ্চা জন্মগ্রহণ করার পরে রেখে দাও, কয়েক ঘন্টার মধ্যে সে এমনি মারা যাবে, কিচ্ছু করা লাগবে না। বোঝা গেছে? তার মানে যে এনভায়রনমেন্টে থাকে
এটা খুব স্বাভাবিকভাবে একটা চিন্তা হচ্ছে যে তাকে ওই এনভায়রনমেন্টের জন্য ফিট করা হয়েছে, তৈরি করা হয়েছে। এখন কিভাবে এটা ফিট থাকে এটা পড়তে গেলে একদম মলিকুলার লেভেলে যেতে হবে আর একটু ডিটেলস জানতে হবে। আসলে এত ডিটেলস যাওয়া আমার জন্য, কারো পার্সোনাল ইন্টারেস্টের জন্য হয়তো কিছু কিছু উত্তর দেওয়া যেতে পারে, বা হয়তো আমি নিজেও স্টাডি করে দেখতে পারি, কিন্তু সব ক্লাসে এত ডিটেলস যাওয়া যায় না। আমরা একটু আগাই, অনেকগুলি বড় ক্লাস এটা। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে যখন স্পার্মটা তাকে ট্রান্সপোর্ট করতে হবে, ট্রান্সপোর্ট করতে হবে না? ট্রান্সপোর্ট করতে হবে কেন? শফিক বলো। সেটা হচ্ছে নারী পুরুষের মিলনের মাধ্যমে নারীর দেহে, নারীর ফিমেল জেনিটাল ট্রাক্টে স্পার্মটা চলে গেল, সেই স্পার্মটাকে কি করতে হবে? ট্রান্সপোর্ট করতে হবে, মুভ করতে হবে আপ টু দা ওভা। তাহলে এটা কি? ট্রান্সপোর্টেশন অফ স্পার্মাটোজোয়া ফ্রম দ্য সাইট অফ ডিপোজিশন টু দ্য সাইট অফ ফার্টিলাইজেশন, অর্থাৎ যেখানে সে ইজাকুলেশন করেছিল পুরুষটা, ওখান থেকে চলে যেতে হবে ফার্টিলাইজেশন প্লেসে। এর দুইটা ফেজ আছে, একটা হচ্ছে র্যাপিড ফেজ আর একটা হচ্ছে স্লো ফেজ। ইউটেরাইন টিউবে স্পার্মাটোজয়েডটা হাইপার অ্যাক্টিভ হয় ওই যে ক্যাপাসিটেশন হওয়ার পরে। ক্যাপাসিটেশন হওয়ার আগে তার স্পিড অনেক কম থাকে, কিন্তু ক্যাপাসিটেশন হইলে সে হাইপার অ্যাক্টিভ হয়, হাইলি মোটাইল হয়ে যায়। তখন সে 300 থেকে 500 স্পার্মাটোজোয়া রিচ টুয়ার্ডস দা ওভা, অর্থাৎ প্লেস অফ ফার্টিলাইজেশন। আদার্স হেল্পস টু পেনিট্রেশন। এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে বারবার বলছি না যে স্পার্ম রিলিজ হয়, স্পার্মটা কোন জায়গায় রিলিজ হয় বলতো? স্পার্মটা স্যার হলো সার্ভিক্স ন্যাচারাল করাইলে স্যার ওটা হলো ভাজানিতে রিলিজ হয়, ভাজানিতে স্যার ইউটেরাসের মুখে রিলিজ হয়। আচ্ছা, সাগর কি বলেছে? আর যদি সাগর স্যার সার্ভিক্সে রিলিজ করে স্যার। না, সার্ভিক্সে কেন রিলিজ হবে? সার্ভিক্স তো একটা তুলনামূলক শক্ত জিনিস না? ইন মোস্ট অফ দ্য অ্যানিমেল, এই যে এই লিস্টটা দেখো, ইন মোস্ট অফ দ্য অ্যানিমেল রিলিজটা হয় হচ্ছে ভ্যাজাইনাতে। অল্প কিছু অ্যানিমেল, এগুলির ইউজুয়ালি যদি খুব বলি যে পেনিসটা অনেক বড় বা লম্বা, এগুলি চলে যায় একদম ইউটেরাস পর্যন্ত চলে যায়। এর মধ্যে তোমরা অনেকেই জানো যে হর্সের ক্ষেত্রে অনেক ল্যান্ডি পেনিস, এবং যে শুকুরের অনেক ল্যান্ডি পেনিস প্রায় ইউটেরাস পর্যন্ত যেতে পারে এবং সেখানে রিলিজ হয়। তবে মোস্ট অফ দ্য অ্যানিমেল, যেমন বুল, এই যে দেখো র্যাম, ডগ, দেখো এই লিস্ট দেখো, বুল, র্যাম, ডগ, এগুলোর ক্ষেত্রে ভ্যাজাইনাতেই রিলিজ করে। আর স্টেলিয়ন অর্থাৎ হর্স এবং মোর, শুকুরের ক্ষেত্রে ইউটেরাস পর্যন্ত যেতে পারে। তাহলে এই যে ইউটেরাস অথবা ভ্যাজাইনা, এই জায়গা থেকে কোথায় যেতে হবে? প্লেস অফ ফার্টিলাইজেশন কি অ্যাম্পুলা ইসমাস জাংশন পর্যন্ত ট্রাভেল করতে হবে এই স্পার্মকে। হ্যাঁ, তো কি হয়? অ্যাক্রোজন রিঅ্যাকশন শুরু হবে যখন সে ওভার কাছে চলে যাবে। The acrosome at the tip of the sperm release hydrolytic enzyme that digest material surrounding the egg. যাওয়ার পরে molecules and events at the egg surface play a crucial role in each step of fertilization. এটা তোমরা বোঝাই। Sperm penetrate the protective layer around the egg. কি কি লেয়ার আছে? লেয়ার কি কি আছে পরে আবার দেখাবো, দাঁড়াও। Receptors on the egg surface bind to the molecule on the sperm surface, অর্থাৎ এগ সারফেস, ওভার সারফেসে যে রিসেপ্টর আছে, স্পার্ম সারফেসে কিছু রিসেপ্টর আছে, এই দুটো বাইন্ড করে একটা চ্যানেল তৈরি করে, যে চ্যানেলের মধ্যে দিয়ে কি হয়? জেনেটিক ম্যাটেরিয়ালসটা ওভার ভিতরে রিলিজ হয়। একই সাথে বা খুব ইমিডিয়েটলি ওভার চতুর্দিকে একটা লেয়ার তৈরি হয় টু প্রিভেন্ট পলিস্পার্মি, অর্থাৎ অন্য কোন স্পার্ম দিয়ে আবারও তাকে, যাতে সে পলিস্পার্মি অর্থাৎ অনেকগুলি স্পার্ম দিয়ে ফার্টিলাইজ না হতে পারে। এই জন্য তো আমরা যদি একটা রেগুলার স্পার্মাটোজোয়া দেখি, এই দেখো প্লাজমা মেমব্রেন আছে, মাউস পয়েন্টারের মাথায় এটা হলো প্লাজমা মেমব্রেন। এরপরে দেখো ভিতরের দিকে অ্যাক্রোজোম, তারও ভিতরে আছে নিউক্লিয়াস। তো এটা যদি অ্যাক্রোজোম রিঅ্যাকশন হয়ে যায়,
অ্যাক্রোজোম রিঅ্যাকশন হলে কি হবে, প্লাজমা মেমব্রেন এবং আউটার অ্যাক্রোজোমাল মেমব্রেন এটা ফিউজ হয়ে যাবে, এবং এখানে হায়ালুরোনিডেজ এনজাইম এবং অ্যাক্রোসিন রিলিজ হবে। এরপরে কি আছে, ব্যারিয়ার্স অফ পেনিট্রেশন, যেটা বললাম আগের ছবিটা আরেকবার দেখো। তাহলে যদি হায়ালুরোনিডেজ এনজাইম রিলিজ হয় তাহলে এটা কি করবে, হাইড্রোলাইসিস এবং ওভার যে আউটার লেয়ার, এই আউটার লেয়ারকে লাইসিস করে দিবে, নষ্ট করে দিবে, অর্থাৎ ওপেন করে দিবে। আরেকবার দেখো, ব্যারিয়ার্স অফ পেনিট্রেশন, পেনিট্রেশনের জন্য কি কি ব্যারিয়ার আছে, এইটা এগুলো অনেক ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, শর্ট কোশ্চেন থাকতে পারে, ইম্পর্টেন্ট জিনিস এগুলি। এই স্লাইডটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পেনিট্রেশন অফ দ্য করোনা রেডিয়াটা, সবচেয়ে আউটার যে লেয়ারটা এটা হলো করোনা রেডিয়াটা, কিছুটা হচ্ছে ক্রাউনের মতো দেখতে, ক্রাউনের মতো, এই যে দেখো না হচ্ছে করোনা ভাইরাস কিঞ্চিত মিল আছে, সেটা হচ্ছে লেয়ার ডিসপার্সড বাই দ্য হায়ালুরোনিডেজ এনজাইম। ওই যে স্পারমাটোজোয়ার মাথা থেকে টিপ অফ দ্য হেড থেকে কি হবে, হায়ালুরোনিডেজ এনজাইম রিলিজ হবে। অ্যাক্রোজোমাল ক্যাপ রিলিজেস দিস এনজাইম হুইচ ফ্যাসিলিটেট স্পার্ম টু এন্টার দ্য ওভা। প্রথম লেয়ার গেল করোনা রেডিয়াটা, এরপরে আছে জোনা প্যালিসিডা। The zona pellucida of the ovum is penetrated by the sperm by the help of enzyme acrosin released from the inner acrosomal membrane of the sperm. এরপরে ফাইনালি কি হবে, ফিউশন অফ দা ওসাইট স্পার্ম সেল মেমব্রেন, দুইটা সেলের যে সেল মেমব্রেন আছে এগুলো তখন ফিউজড হয়ে যায়, ইউনাইটেড হয়ে যায়। আমরা একটু স্কিমেটিক ডায়াগ্রাম দেখে দিব, খুবই সুন্দর ডায়াগ্রাম। এক একটা ধাপে ধাপে খেয়াল করো। প্রথমেই যখন আসলো কাছে, প্রথমে করোনা রেডিয়াটা, বাইরের দিকে করোনা রেডিয়াটা ছিল, হায়ালুরোনিডেজ এনজাইম দিয়ে সেটাকে লাইসিস করে দিয়েছে। এরপরে জোনা প্যালিসিডা, সেটাও লাইসিস হয়েছে, হয়ে কি স্পার্মের হেড ঢুকে গেছে। এরপরে সে পেরিভাইটালাইন স্পেসে, এরপরে সে এদিক দিয়ে মুভ করছে। মুভ করার সময়ে কি হচ্ছে, সাফিসিয়েন্ট স্টিমুলাসের মাধ্যমে ক্যালসিয়াম ইনার লেয়ারে ঢুকে যাচ্ছে। দেখো ক্যালসিয়াম কিন্তু ইনার লেয়ারে ঢুকে যাচ্ছে। অন্যদিকে যে ওসাইটটা ছিল, এই ওসাইটটা ধীরে ধীরে ধাপে ধাপে আবার মিওসিস ডিভিশন হয় এবং ফাইনালি সে কি হয়, প্রো নিউক্লিয়াই তৈরি করে। এদিকে ওসাইটের স্পারমাটোসাইটের জেনেটিক ম্যাটেরিয়ালস গুলি ওভার মধ্যে রিলিজ হওয়ার ফলে এখান থেকে যে জেনেটিক ম্যাটেরিয়ালস ছিল অর্থাৎ ডিএনএ গুলি ডিকন্ডেন্সড হয়ে যায়, অর্থাৎ কম্প্যাক্ট আকারে ছিল, কম্প্যাক্ট গুলি একটু ফাঁকা ফাঁকা হয়ে গিয়ে এটা কি হয়, প্রো নিউক্লিয়াই তৈরি করে। এই যে প্রো নিউক্লিয়াই অফ স্পারমাটোজোয়া এবং প্রো নিউক্লিয়াই অফ ওসাইট, এই দুটাই মূলত মিলিত হবে এবং জাইগোট তৈরি করে। সেটা কি হবে, তো ওই যে বললাম যখন ক্যালসিয়াম ভিতরে ক্যালসিয়াম ইনফ্লাক্স বেশি হয়ে যাবে, ক্যালসিয়াম ইনফ্লাক্স বেশি হওয়ার কারণে এখানে কর্টিক্যাল গ্র্যানিউল যে আছে, এই কর্টিক্যাল গ্র্যানিউল গুলি রিলিজ হবে এবং এর চতুর্দিকে একটা পলিস্পার্মি লেয়ার তৈরি করবে। খেয়াল করো, এই যে কর্টিক্যাল গ্র্যানিউল গুলি, মাউস পয়েন্টারের মাথায় কর্টিক্যাল গ্র্যানিউল রিলিজ হচ্ছে, অন্যদিকে পলিস্পার্মিকে প্রিভেন্ট করার জন্য একটা আউটার স্ট্রং বেশ শক্তিশালী একটা লেয়ার তৈরি করে। এই যে লাল রঙের যে লেয়ারটা, এটি হচ্ছে একটা লেয়ার দ্যাট প্রিভেন্টস পলিস্পার্মি। মানে হ্যাঁ, এই কি হতে পারে, এটা ম্যামালস হতে পারে, ইনভার্টিব্রেট, অ্যাম্ফিবিয়ান্স, ফিশ, র্যাবিটস সবকিছুর ক্ষেত্রে হইতে পারে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু দেখবো, এটা হলো সুন্দর একটা স্কিমেটিক ডায়াগ্রাম আমি পেয়েছি। এটা মূলত হচ্ছে অ্যাকোয়াটিক অ্যানিমেলের ক্ষেত্রে। তারপরে দেখি একটু বাইরের দিকে যে লেয়ারটা, এটা হচ্ছে জেলি কোট, এরপরে আছে হচ্ছে স্পার্ম বাইন্ডিং রিসেপ্টর। এই জিনিসগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, মূলত এই কারণেই বাইন্ডিংটা কিভাবে হচ্ছে ওটা দেওয়ার জন্য এটা ইয়ে করেছি। তোমরা কি ছবিটা দেখতে পাচ্ছ? জি স্যার। একটু ভালো করে খেয়াল করো, খুবই সুন্দর ছবি। মানে আমি যে কয়টা ছবি পেয়েছি তার মধ্যে একদম বেস্ট। এই ছবিটা আমার তৈরি করা না, তোমরা দেখলে বুঝবা, খুব স্পেশালাইজড একটু ছবি, এক্সপার্ট হ্যান্ড দ্বারা তৈরি করা। এই যে স্পার্ম হেড থেকে যে
হায়ালুরোনিডেজ এবং অ্যাক্টোসিন রিলিজ হলো, রিলিজ হওয়ার কারণে ওভামের আউটার লেয়ারকে সে লাইসিস করে দিবে, লাইসিস করে দিয়ে পরে সে এই যে অ্যাক্টিন ফিলামেন্ট যেটা স্কেলিটন, এই অ্যাক্টিন ফিলামেন্টের মাধ্যমে সে ধীরে ধীরে এর সাথে ফিউজ হয়েছে, কানেক্টেড হয়েছে, সংযুক্ত হয়েছে, অ্যাক্রোজোমাল প্রসেস তৈরি করেছে। তৈরি করার পরে এরপরে দেখো ধাপে কি হয়েছে, সে যখন কানেক্টেড হয়ে গেছে তখন সে জেনেটিক ম্যাটেরিয়ালসটাকে ভিতরে প্রবেশ করে দিয়েছে। প্রবেশ করে দেওয়ার পরেই ইমিডিয়েটলি উইদিন সেকেন্ডস এই যে কর্টিক্যাল গ্রানিউল গুলো দিয়ে থেকে এই যে ডান পাশে যে সাদা সাদা মাউস পয়েন্টারের মাথায় লেয়ারটা, এই লেয়ারটা তৈরি করে। এই লেয়ারটাকেই বলা হচ্ছে the layer that prevents the polyspermy। এই যে মাউস পয়েন্টারের মাথায় এটা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। খুবই সুন্দর একটা ছবি। তোমরা যদি এই যে দেখো 4-5টা ধাপে ধাপে এই জিনিসটা দেওয়া হয়েছে, একটু খেয়াল করে দেখো তাহলে সারা জীবনে বুঝবে ইনশাআল্লাহ। এই জিনিসটা ভালো করে খেয়াল করো, পড়বে, এগুলো পড়বে, দেখবে। এরপরে এসো, তাহলে যখন পেনিট্রেশন করে ঢুকে গেল তখন কি করবে দেখো, থার্ড স্টেপে ফরমেশন অফ মেল এন্ড ফিমেল প্রোনিউক্লিয়াই। ফরমেশন অফ মেল এন্ড ফিমেল প্রোনিউক্লিয়াই কিভাবে? oocyte completes its second meiotic division, অর্থাৎ মিওসিস ডিভিশন, সেকেন্ড মিওসিস ডিভিশন এখানে সে কমপ্লিট করবে। One of the two daughter cells which receive more cytoplasm form the female pronucleus. Pronucleus তৈরি করবে। স্পার্মের ক্ষেত্রে কি হবে? Sperm of the head of nucleus of the head of the sperm swollen, নিউক্লিয়াসটা swollen হয়ে যায় এবং এটা সে প্রোনিউক্লিয়াস তৈরি করে। ফোর্থ স্টেপে কি ডিএনএ রেপ্লিকেশন হবে। ডিএনএ রেপ্লিকেশন ফোর্থ স্টেপ। Replication of DNA occurs in both male and female pronuclei during their formation. আচ্ছা, এরপরে কি হবে? ফাইনালি ফিউজড হয়ে যাবে মেল এন্ড ফিমেল প্রোনিউক্লিয়াস। আগে হয়েছিল কি মেমব্রেন ফিউজ হয়েছে, মেমব্রেন ফিউজ হয়ে জেনেটিক ম্যাটেরিয়ালস রিলিজ হয়েছে। ফাইনালি মেল এন্ড ফিমেল প্রোনিউক্লিয়াসটা কি করবে? ফিউজড হয়ে যাবে ফাইনালি, এবং দ্যাট ইজ দ্য আলটিমেটলি জাইগোট। আচ্ছা, জাইগোট কন্টাক্ট এন্ড অর ফিউশন ডিপোলারাইজেস দ্য সেল মেমব্রেন। সেল মেমব্রেনকে ডিপোলারাইজ করে বাই দ্য ক্যালসিয়াম and sets up the first block to polyspermy. Fusion of egg and sperm also initiates cortical reaction. Seconds after the sperm bind to the egg, vesicles just beneath the egg plasma membrane release their contents and form. যেটা বললাম ওই যে cortical granule রিলিজ করে ওই একটা এনভেলপ তৈরি করে এবং যেটা পলিস্পার্মিকে প্রিভেন্ট করে। এবং এখানে ওই যে ডিপোলারাইজেশন হয় কিসের মাধ্যমে? ক্যালসিয়াম আয়নের মাধ্যমে ডিপোলারাইজেশনটা, যে ব্যালেন্স ইমব্যালেন্সের যে ঘটনাটা ঘটে সেটা মূলত ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশনের দ্বারা মেইনটেইন হয়। আচ্ছা, এইখানে বোঝা গেছে কিনা ফার্টিলাইজেশনের যে স্টেপ, এগুলি বোঝা গেছে কিনা? স্যার মোটামুটি বুঝছি। মোটামুটি বোঝা গেছে, মোটামুটি বুঝতে হবে এবং খুব ভালো করে বুঝতে হবে। 5টা ধাপ ছিল, এই 5টা ধাপ কে বলতে পারবে? ফার্টিলাইজেশনের 5টা ধাপ ছিল, কে বলবে? নন্দিতা, সাগর, সাগর কই? আছি। এই যে 5টা ধাপ বলো। ফার্টিলাইজেশনের 5টা ধাপ চেষ্টা করো, আমি সহযোগিতা করবো। নাও, ও তোমার বন্ধুরা তোমাকে সহযোগিতা করবে, যার যেটুকু মনে আছে ওকে সহযোগিতা করো। ফার্টিলাইজেশনের 5টা ধাপ বলতে হবে। প্রথম স্টেপ হলো স্যার গ্যামেট। স্যার স্যার গ্যামেট।
Gamete। তারপর তারপরে Gamete মনে কি? হয় না, রিয়াদ gametocide। রিয়াদ দাঁড়াও, ফার্টিলাইজেশনের 5টা ধাপের প্রথমটাতে গ্যামেট বলেছো, গ্যামেটের কি? gametocide। না, স্যার ট্রান্সপোর্ট অফ স্পারমাটোজোয়া। এক্স্যাক্টলি। নন্দিতা বলেছে ট্রান্সপোর্টেশন অফ স্পারমাটোজোয়া। এরপরে স্যার পেনিট্রেশন। পেনিট্রেশন অফ দা ব্যারিয়ার। কিসের ব্যারিয়ার? স্যার জোনা হ্যাঁ, বলো বলো, নন্দিতা পারছে, বলো। পেনিট্রেশন অফ দা ব্যারিয়ার্স অফ দা ওভা। আচ্ছা, 2 নাম্বার গেল। 3 নম্বরে স্যার বাইন্ডিং না, বাইন্ডিং না, ফরমেশন অফ কি তৈরি হবে? এগ। না, এক তো আগেই হয়েছে। ওর ভিতরে যে জেনেটিক ম্যাটেরিয়াল সেগুলো ফুলে একটু বড় বড় হবে, কি তৈরি হবে তখন? স্যার প্রোনিউক্লিয়াই যে ঘনীভূত হবে। এক্স্যাক্টলি। ফরমেশন অফ প্রোনিউক্লিয়াস। 4 নম্বরে ডিএনএ রেপ্লিকেশন স্যার। এক্স্যাক্টলি, ডিএনএ রেপ্লিকেশন। 5 নাম্বার কি? আরে 3 নাম্বার ধাপে যেটা তৈরি হয়েছিল, 5 নাম্বার ধাপে ওটা ফিউশন হবে। কি, ভালো করে বলো বলো, ওটা মিলিত হবে। ফিউশন কি? ফিউশন অফ স্যার ফিউশন অফ প্রোনিউক্লিয়ার স্পারমা এক্স্যাক্টলি, ফিউশন অফ দা প্রোনিউক্লিয়াস। প্রোনিউক্লিয়াস কি? মেলের প্রোনিউক্লিয়াস আছে, ফিমেল প্রোনিউক্লিয়াস আছে, এই দুটো ফিউজড হয়ে যাবে। তার মানে এই 5টা ধাপ খুব ভালো করে মনে রাখতে হবে। 1 নম্বরে হচ্ছে ট্রান্সপোর্ট অফ দা স্পারমাটোজোয়া। 2 নম্বরে হচ্ছে ব্যারিয়ার্স অফ পেনিট্রেশন, অর্থাৎ যে ফিমেল লেয়ার আছে, 3টা লেয়ার মূলত। একটা কি, প্রথমে করোনা রেডিয়াটা, 2 নম্বরে জোনা পেলিসিটা, তার নিচে আছে হচ্ছে তার প্লাজমা মেমব্রেন। এই 3টা লেয়ার আছে মূলত। 2 নম্বরে এই লেয়ারগুলি পেনিট্রেট করবে। 3 নম্বরে হলো ফরমেশন অফ দা প্রোনিউক্লিয়াই অফ মেল এন্ড ফিমেল জাইগোট। 4 নম্বরে হলো ডিএনএ রেপ্লিকেশন। 5 নম্বরে ফিউশন অফ দা প্রোনিউক্লিয়াই। 5টা ধাপ সুন্দর করে পড়বে এবং বুঝবে। সাথে তোমাদেরকে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন দিয়েছি, যেটা তোমাদের জানা থাকলেও ভালো লাগবে। এরপরে আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন দেবো আজকে। দেখো, সেক্স কিভাবে ডিটারমাইন হয়, মেলের মাধ্যমে না ফিমেল মাধ্যমে? মেল কিভাবে? এর মাধ্যমে স্যার। মেলে হচ্ছে 2 ধরনের ক্রোমোজোম থাকে, দুই ধরনের একটা স্যার। এক্স একটা ওয়াই। হ্যাঁ, এক্স ওয়াই থেকে। একটা এক্স একটা ওয়াই। হ্যাঁ, কি হবে তাহলে, ভালো করে বলো। এক্স এক্স হলে হচ্ছে ফিমেল আর এক্স ওয়াই হলে মেল। আচ্ছা, এক্স ওয়াই কার মধ্যে থাকে? এক্স ওয়াই হচ্ছে মেলের মধ্যে, মেলের মধ্যে থাকে। আর ফিমেলের মধ্যে কি থাকে? এক্স হলে এক্স। শুধু এক্স এক্স থাকে। তাহলে স্যার এক্সওয়াই ভ্যারি করে স্যার, অ্যানিমাল স্পিসিস ভ্যারি আচ্ছা, করে। দাঁড়াও, ওইখানে যাবো তো, ওইটা দেখাইছি একটু আগে, ওইখানে যাবো। আগে প্রথমটা সেরে নেই। এটা হচ্ছে মোস্ট অফ দা অ্যানিমেল, বিশেষ করে মেমালস এর ক্ষেত্রে, অর্থাৎ মেল অ্যানিমেল দ্বারা পরবর্তীতে প্রজনন তৈরি হবে, নতুন প্রজন্ম তৈরি হবে, তার সেক্স ডিটারমিনেশন হয়। একটু আগে যেটুকু দেখাইছি সেটা হচ্ছে বার্ডের ক্ষেত্রে কি হবে, একটু ঘটনাটা উল্টা। অর্থাৎ ওসাইট দ্বারা, ওসাইটের জেনেটিক্স যে এনকোড করা, জেনেটিক্সে যে ইনফরমেশন এনকোড করা আছে, তার দ্বারা সেক্স ডিটারমিনেশন হয়। কিরকম, কোন আইডিয়া আছে রিয়াদ? কোনটা স্যার? ওই যে আলাদা আলাদা, মানে এক একটা স্পেসিসে ওই এক্সওয়াই হ্যাঁ। ভ্যারি করে। হ্যাঁ, ওইটা এক্সওয়াই যেমন স্যার বার্ডের, এটা আপনার কবুতরের ক্ষেত্রে স্যার মেইলটা হলো অনলি মাত্র এক্স ধারণ করে। ওটা তো এক্স বলে না, ওটা মনে হয় স্যার জেড অথবা ও বলে, জেড অথবা ও। ওটা হলো একটা ধারণ করে মেলের ক্ষেত্রে, আর ফিমেল হলো দুটাই ধারণ করে বার্ডের ক্ষেত্রে, মানে বার্ডের ইসের ক্ষেত্রে, কবুতরের আচ্ছা। পিজনের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে হ্যাঁ, ঠিক আছে, মেমালসের ভিতর ঠিক আছে, ও কাছাকাছি গেছে। তবে মূল বিষয়টা হলো, ডান পাশে বার্ডেরটা দেখো, বাম পাশে ম্যামালস, তোমরা ভালো আইডিয়া আছে এবং বলতে পেরেছো। বার্ডের ক্ষেত্রে কি বলে, জেড এবং ডাব্লিউ, ইউজুয়ালি এটা দ্বারা ইন্ডিকেশন করা হয়, মার্ক করা হয় কি, তাদের ওই ক্রোমোজোমকে। ফিমেলের ক্ষেত্রে দেখো জেড এবং ডাব্লিউ দুটাই থাকে, এবং মেলের ক্ষেত্রে জেড এবং জেড থাকে, দুটা সেম বা ক্রোমোজোম। এই ছবিটা দেখলে বোঝা যাচ্ছে না যে আসলে ঘটনাটা কি? জি স্যার। এটা হলো সেলফ এক্সপ্লেনেটরি ছবি। এই জন্য আমি সবসময়, বিশেষ করে যে ক্লাসগুলি হয়, আমি ছবি দেওয়াটাকে খুব পছন্দ করি। ছবি দিয়ে সহজে বোঝা যায়, মনে থাকে, বুঝতেও সহজ হয়, তাই না? স্যার এটা ছোট বড় কেন?
ছোট বড় কেন? কে আব্দুল্লাহ জাহাঙ্গীর? জি স্যার। কেন? এটা তো আরো ডিটেলস জানতে হবে তাহলে। ছোট বড় কেন জানতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু স্টাডি করি, স্টাডি করে বলা যাবে ইনশাআল্লাহ। ছবি দেখে বোঝা যাচ্ছে না বার্ডের ক্ষেত্রে কিভাবে সেক্স ডিটারমিনেশন হয়? জি স্যার। আচ্ছা স্যার বার্ডে স্যার তো আপনার এক্স থেকে ওয়াই যেটা থাকে স্যার ক্রোমোজোম, এটা তো স্যার ক্রোমোজোমটা দিতে এক্স আর ওয়াই ক্রোমোজোম। হ্যাঁ, তো ওয়াই ক্রোমোজোমটা তো এমনি ছোট হয় স্যার। এমনি কেন ছোট হবে? এমনি তো কোনো কথা না। তুমি যখন শোনো, মানে ক্লাস নেওয়ার একটা বিশেষত্ব কি, বিশেষত্ব বলতে এমনি ছোট হবে, কিন্তু কেন ছোট হবে তার ব্যাখ্যাটা দরকার। আমি যদি আব্দুল্লাহ জাহাঙ্গীরকে বলতাম যে ওয়াই ছোট হয়, ছোটটা কেন হয়, এখন হ্যাঁ একটা উত্তর সরাসরি দেওয়া যেতে পারে, এটা হলো জেনেটিক কোড করা। তারপরে পারতপক্ষে জানতে হবে যে স্পেসিফিক কোনো উত্তর আছে কিনা, থাকতেই পারে যে এই কারণে ওয়াইটা ছোট, এই জন্য। আর এটা কোনো প্রাইমারি স্কুলও না, সেকেন্ডারিও না যে জানে তেনে একটা উত্তর দিয়ে দিলাম। স্পেসিফিক উত্তর না জানলে এই পর্যায়ে কথা বলা মানে আমার মনে হয় যে উচিত না, পারতপক্ষে সময় নেওয়াই ভালো। বুঝা গেছে? স্যার স্কুলে থাকতে এটা জিজ্ঞেস করছিলাম, বলছিল যে আল্লাহ করছে তাই হয়েছে। হ্যাঁ এটাও একটা উত্তর, কিন্তু সবকিছুই তো আল্লাহ করছে, ফার্টিলাইজেশন আল্লাহ করে তাই হয়েছে। এখন এই কথা এক কথায় বলে দিলে তো আর ক্লাস হইতো না। কিভাবে হয় এটাও আমাদেরকে জানতে হবে, তবে সবকিছুর ব্যাখ্যাও আবার আমরা জানতে তাহলে পরে লাগতো না। সবকিছুর ব্যাখ্যাও আবার আমরা জানতে পারবো না। যেমন সায়েন্সের অনেক কিছু আছে যেটা তোমরা এখন ধীরে ধীরে জানবা, আমি দু একটা ক্লাসে হয়তো বলবো বা বলেও থাকতে পারি অলরেডি, যেটা আমরা জানি না। অনেক কিছুরই আসলে আমরা জানি না, হয়তো সায়েন্স ওই পর্যন্ত এখনো যেতে পারেনি। আচ্ছা আজকে তোমাদের ক্লাস আছে? জি স্যার, কয়টায়? 11:15-তে। আচ্ছা, তাহলে আমার ক্লাসের পরিকল্পনা আরো বড় ছিল, কিন্তু ওই পর্যন্ত যাওয়া যায়নি। বাকিটা ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসে কন্টিনিউ করব। তোমাদেরকে আজকে ক্লাসে যেটুকু পড়িয়েছি চেষ্টা করবে ভালো করে একটু দেখার, বোঝার। আগামীকাল তোমাদের ক্লাস কি আবার পরবর্তীতে ক্লাস হবে, মানে আমার ক্লাসের পরে আগামীকালও ক্লাস আছে? আগামীকাল স্যার সকাল 11:15-তে ক্লাস আছে। আচ্ছা আচ্ছা। আপনি